অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধান সংশোধন নিয়ে জানব। সংবিধান সংশোধন এই বিষয়টা সংবিধান প্রণেতারা নিয়েছিলেন সাউথ আফ্রিকা থেকে এবং এটা রেখেছিলেন আর্টিকেল 368, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 368 এবং যেটা রয়েছে পার্ট 20-তে। তাহলে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন রয়েছে আর্টিকেল 368। আর্টিকেল 368 সংবিধান সংশোধন নিয়ে কথা বলে। এরপর প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট, কি পদ্ধতিতে অ্যামেন্ডমেন্ট করা যায়। প্রথমত পার্লামেন্টের যে কোনো হাউসে, সেটা লোকসভা হতে পারে বা রাজ্যসভা হতে পারে, সেখানে একটা বিল ইন্ট্রোডিউস করতে হয় এবং বিলটা যে কেউ ইন্ট্রোডিউস করতে পারে, সেটা মন্ত্রী হোক কিংবা অন্য কোনো মেম্বার হোক, প্রাইভেট মেম্বার হোক, যে কেউ যে কোনো হাউসে একটা বিল ইন্ট্রোডিউস করলো। তারপর কি হয়, এবং এই বিলটা উপস্থাপন করতে প্রেসিডেন্টের কোনো পারমিশন প্রয়োজন হচ্ছে না। বিলটা ইন্ট্রোডিউস হলো, এরপর বিলটা অবশ্যই স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। স্পেশাল মেজরিটিটা কি? স্পেশাল মেজরিটি হচ্ছে এমন একটা মেজরিটি যেখানে ওই হাউসের মোট যে ক্যাপাসিটি, মোট যতজন সদস্য রয়েছেন ওই হাউসে, তার অর্ধেক সংখ্যক সদস্যকে দিয়ে অবশ্যই পাস করতে হবে। অর্থাৎ ধরা যাক এই মুহূর্তে 540 জন মেম্বার রয়েছে লোকসভাতে, তাহলে এখানে অবশ্যই এর অর্ধেক যে মেম্বার তাকে দিয়ে পাস হতে হবে। অর্থাৎ এখানে 270 জন মেম্বারকে অবশ্যই ভোট দিতে হবে ওই বিলটার পক্ষে। এটা হলো। আর এর সাথে আরো একটা শর্ত পালন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ওই যতজন উপস্থিত রয়েছেন তার তৃতীয়াংশকে ভোট অবশ্যই দিতে হবে ওই বিলটার জন্য। তো ধরা যাক 300 জন সেদিন উপস্থিত রয়েছেন, তাহলে সেখানে 200 জনকে ভোট এর প্রতি দিতেই হচ্ছে। তো এখানে কিন্তু তাহলে পাস হচ্ছে না। কারণ কি? কারণ এই 270-এর গণ্ডিটা কিন্তু পার হচ্ছে না। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই দুটো একসাথে করতে হবে। এটাই হচ্ছে স্পেশাল, যেখানে হাফ যতজন সদস্য তার অর্ধেক ভোট পেতেই হচ্ছে, আর যারা উপস্থিত আছেন তার 2/3 কিন্তু ভোট এখানে দিতে হচ্ছে, তবে সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি। এরপর কি? জয়েন্ট সিটিং এর কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর্টিকেল 368, ধরা যাক একটা হাউসে এই শর্তটা পালন হলো, এখানে 270 জনে বেশি ভোট পড়ে গেছে অলরেডি এবং এখানে 2/3 সেদিন যত উপস্থিত ছিলেন তার 2/3 ভোট পেয়ে গেছে। রাজ্যসভায় সেটা হচ্ছে না, কোনো কারণে রাজ্যসভায় সেটা আটকে গেছে, তাহলে জয়েন্ট সিটিং কিন্তু হবে না। এরকম কোনো বিষয় বলা নেই যে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জয়েন্ট সিটিং হয় না অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। আরেকটা বিষয় কি, এটা স্পেশাল মেজরিটি হলো। সিম্পল মেজরিটিটা একেবারেই সিম্পল, অর্থাৎ যেদিন ভোট হচ্ছে যতজন উপস্থিত আছেন তার অর্ধেক ভোট দিলেই সেটা হয়ে যাচ্ছে সিম্পল মেজরিটি। আর ফেডারেল প্রভিশন, যখন রাজ্য যেগুলো আছে সেই রাজ্যের কোনো স্বার্থ জড়িত রয়েছে সেই বিলটার সাথে, তখন কি হয়, তখন কিন্তু সেই রাজ্যগুলোর পারমিশন লাগে। প্রত্যেকটা রাজ্যের নয়, যতগুলো মোট রাজ্য আছে তার অর্ধেক রাজ্যকে অন্তত সেটা স্পেশাল সিম্পল মেজরিটিতে পাস করতে হবে। অর্থাৎ ওই রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে সিম্পল মেজরিটিতে কিন্তু অর্ধেকের বেশি সংখ্যক রাজ্যকে ওই বিলটা পাস করতে হবে, তবে কিন্তু এই ফেডারেল প্রভিশনের ক্ষেত্রে এই দুটো জিনিস হয়। অর্থাৎ এই বিষয়টা কি কি অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর আমি আসছি, কিন্তু যেখানে রাজ্যের স্বার্থ রয়েছে, যেখানে ফেডারেল প্রভিশনের বিষয় রয়েছে, সেখানে কিন্তু স্পেশাল মেজরিটির সাথে স্পেশাল মেজরিটি চাই, আর তার সাথে সাথে রাজ্যগুলোতে সিম্পল মেজরিটিতে কিন্তু অর্ধেকের বেশি রাজ্যকে পাস করতে হয়। আর প্রেসিডেন্ট মাস্ট বি গিভ হিজ অ্যাটেন্ড টু হিজ বিল, আফটার দ্যাট ইট বিকামস অ্যান অ্যাক্ট।
তো প্রেসিডেন্টকে কিন্তু এই বিলে সই করতেই হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই অ্যামেন্ডমেন্ট হলো, সংবিধানে অ্যামেন্ডমেন্ট হলো স্পেশাল মেজরিটিতে আর্টিকেল 360 অনুযায়ী কোনো একটা বিষয়ে পরিবর্তন হলো, প্রেসিডেন্ট কিন্তু সেই তারপরে সই করতে বাধ্য। প্রেসিডেন্টের যে পাওয়ার রয়েছে, বিভিন্ন ভেটো পাওয়ার রয়েছে, প্রেসিডেন্ট কিন্তু সেই কোনো কিছু ইউজ করতে পারে না, প্রেসিডেন্ট এখানে সই করতে বাধ্য। এরপরে এটা আইন হিসেবে চলে আসছে। তো স্বাভাবিক যে তো এই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রসিডিওর, এখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রসিডিওরটা। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ অফ অ্যামেন্ডমেন্ট। কি কি অ্যামেন্ডমেন্ট হয়? অ্যামেন্ডমেন্ট বাই দ্য সিম্পল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যতজন উপস্থিত আছেন তার অর্ধেকের বেশি সংখ্যক ভোট, যেটা সাধারণভাবে মেজরিটি আমরা বলে থাকি, সেটা হতে পারে। আর কি হতে পারে? স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি বিষয়টাই মাত্র বললাম। আর অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট এন্ড রেটিফিকেশন অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। তাহলে স্পেশাল মেজরিটিতে অ্যামেন্ড হচ্ছে, তার সাথে সাথে আবার অর্ধেকের বেশি রাজ্যকে এটা সিম্পল মেজরিটিতে পাস হতে হচ্ছে, সেই বিলটা পার্টিকুলার সেই বিলটা। তো এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, তিনটে টাইপের অ্যামেন্ডমেন্ট। কিন্তু 368 অনুযায়ী যে অ্যামেন্ডমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু স্পেশাল মেজরিটি অবশ্যই প্রয়োজন হয়। আচ্ছা, এবার কোন বিষয়গুলো সিম্পল মেজরিটিতে পাস হয়, কোন কোন বিষয়গুলো স্পেশাল মেজরিটিতে পাস হয়, কোন কোন বিষয়গুলো স্পেশাল মেজরিটি আর রাজ্যগুলোর অর্ধেকের বেশি পাস করাতে হয়। তো এই তিনটে বিষয় কোন কোন ক্ষেত্রে রয়েছে সেটাও আমাদের মনে রাখা প্রয়োজন, স্পেসিফিক এখানে জিজ্ঞাসা করা হতে পারে। তো আমরা আগে দেখে নেবো স্পেশাল মেজরিটিটা, ছোট রয়েছে, মনে রাখা সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো স্পেশাল মেজরিটিতে সেগুলো পাস হতে হয়, কি সেটা? ফান্ডামেন্টাল রাইটস, অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের। আর তার সাথে রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, খুব গুরুত্বপূর্ণ। অল আদার প্রভিশন হুইচ আর নট কভার্ড বাই দ্য ফার্স্ট এন্ড থার্ড ক্যাটাগরিজ। এছাড়াও প্রথম এবং তৃতীয় যে ক্যাটাগরি রয়েছে, এছাড়া বাকি অংশগুলোকেও কিন্তু স্পেশাল মেজরিটিতেই পাস হতে হয়। আচ্ছা, এরপর কি রয়েছে? সিম্পল মেজরিটি কোনগুলো? সিম্পল মেজরিটি কোনগুলো হওয়া উচিত, যেগুলো সাধারণত খুব বেশি এফেক্ট পড়ে না, আমাদের রাষ্ট্রের উপর খুব বেশি প্রেসার পড়বে না, বা খুব বেশি বড় আকারে পরিবর্তন যেখানে হবে না, সেইগুলো সিম্পল মেজরিটিতে পাস হতে হবে। যেমন অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন একটা রাজ্য তৈরি করা হলো, নতুন একটা মনে করা হলো নতুন রাজ্য তৈরি হবে। যেমন শেষ হয়েছে তেলেঙ্গানা, তো তেলেঙ্গানার ক্ষেত্রে মনে করা হলো যে এটা নতুন রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে বের করা হচ্ছে যখন, তখন কিন্তু সেটা সিম্পল মেজরিটিতে পাস হলেই হয়ে যাচ্ছে। আর কি? ফরমেশন অফ নিউ স্টেটস এন্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেম অফ এক্সিস্টিং স্টেটস। তো নতুন রাজ্য তৈরি হলো, অল্টারেশন অফ এরিয়াস অর্থাৎ রাজ্যের এরিয়াগুলোকে, বাউন্ডারিগুলো চেঞ্জ করা হলো, কমানো বাড়ানো হলো। নেম অফ এক্সিস্টিং স্টেটস অর্থাৎ রাজ্যের নাম পরিবর্তন করা হলো, সেগুলো কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেট অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ, অর্থাৎ আপার হাউস লোয়ার হাউসের মতো বিষয়। পশ্চিমবঙ্গে যেমন বর্তমানে শুধুমাত্র বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। বিধান পরিষদটা 1969 সালে পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। তো অ্যাবলিশ করে দেওয়ার সময় এটা সিম্পল মেজরিটিতে কিন্তু এটা পাস করে দেওয়ার পরে সেটা বন্ধ করে দেওয়া যায়। আর কি? সেকেন্ড শিডিউল, সেকেন্ড শিডিউলে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সিম্পল মেজরিটিতে পাস হয়। কোরাম, পার্লামেন্টে যে কোরাম হয়, ন্যূনতম কতজন 1/10 যে উপস্থিতি, তো সেই বিষয়টা, তো সেই সমস্ত সংক্রান্ত বিষয় সেটাও অ্যামেন্ড করতে সিম্পল মেজরিটি লাগে। রুলস অফ প্রসিডিওর, কি কি পদ্ধতিতে পার্লামেন্টে কি ধরনের কাজ হবে সেগুলো সিম্পল মেজরিটি। প্রিভিলেজেস অফ দ্য পার্লামেন্ট, ইটস মেম্বার এন্ড কমিটিস, যে সমস্ত সুবিধা পার্লামেন্টে থাকে সেইগুলো সম্পর্কে সিম্পল মেজরিটি। ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন পার্লামেন্ট, পার্লামেন্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিষয়টা সেটাও সিম্পল মেজরিটি। নাম্বার অফ পুইসেন্ট জাজেস ইন সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন, মুখ্য বিচারপতি ছাড়া কত সংখ্যক বিচারপতি থাকবেন, সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস করা। যেমন বর্তমানে 35 রয়েছে, এবং এর আগে বহু প্রথম সংবিধান তৈরির সময় 7 জন থেকে শুরু করে পরপর অনেক সংখ্যা কিন্তু বেড়েছে। তো প্রত্যেকবারই সিম্পল মেজরিটিতে পাস হয়েছে। ইউজ অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা সিম্পল মেজরিটিতে পাস করা যায়। সিটিজেনশিপ অ্যাকুইজিশন এন্ড টার্মিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সিটিজেনশিপ নিয়ে এত কিছু কথা চলছে, তো সিটিজেনশিপের বিষয়টা কিন্তু সাধারণ একটা সিম্পল মেজরিটিতে পাস করা সম্ভব। কিভাবে সিটিজেনশিপ পাওয়া যাবে এবং কিভাবে টার্মিনেশন হবে, কিভাবে এটা ছিনিয়ে নিয়ে যেতে পারে, তো সেই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু মাত্র সিম্পল একটা মেজরিটিতে পাস করলেই চলে যায়। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সিটিজেনশিপটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু চলছে যেহেতু বর্তমানে, সেজন্য আরো বেশি গুরুত্ব এখানে হয়ে যাচ্ছে। ইলেকশন টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার ইলেকশনের যে পদ্ধতি বা অন্যান্য সমস্ত বিষয় সেটাও সিম্পল মেজরিটি। ডিভিশন অর্থাৎ
পুরো একটা কনস্টিটিউয়েন্সির এরিয়া কত হবে, কতটা এরিয়া নিয়ে একটা নির্বাচন এলাকা হবে, সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস করা যায়। ইউনিয়ন টেরিটরিজের সমস্ত বিষয় সিম্পল মেজরিটি। 5th আর 6th শিডিউল, যেখানে শিডিউল এরিয়াস এবং শিডিউল ট্রাইবসদের কথা বলা হচ্ছে পরপর দুটো শিডিউলে, সেই দুটো শিডিউল কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। আচ্ছা, এরপর স্পেশাল মেজরিটি আর রাজ্যগুলোর অনুমতি, অর্ধেক অনুমতি। ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট এন্ড ইটস ম্যানার। কেন? কারণ প্রেসিডেন্ট ইলেকশন হতে গেলে রাজ্যের যে সমস্ত ইলেক্টেড মেম্বাররা রয়েছেন তারাও কিন্তু ভোট দিয়ে থাকেন। তো সম্পূর্ণ ব্যাপারটা পুরো ফেডারেল একটা বিষয় চলে আসছে। তো সেই জন্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট এন্ড ইটস ম্যানার এটা চলে আসছে। এক্সটেন্ট অফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেটস। ইউনিয়ন এবং স্টেটের যে পাওয়ার, কি কি পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, সেটা কিন্তু অবশ্যই যেটা ইউনিয়নেরও বিষয় রয়েছে আবার স্টেটেরও বিষয় রয়েছে। সেই জন্য এটাকে স্পেশাল মেজরিটি এবং পার্লামেন্ট দুটোরই এবং স্টেট লেজিসলেচার দুটোরই বিষয় এখানে চলে আসছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিষয়টা কিন্তু এখানে চলে আসছে, খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এগুলো দেখে বোঝা যায় যে এগুলো স্পেশাল মেজরিটি লাগবে, আবার রাজ্যগুলোরও কনসেপ্ট লাগবে। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টটা কিন্তু মনে হতে পারে যে যেহেতু এগুলো প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন জাজদের, তো এক্ষেত্রে এটা সেন্ট্রাল হয়তো স্পেশাল মেজরিটি, কিন্তু দুটোই লাগে সেখান থেকে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার্স বিটুইন দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেটস। তো পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিষয় চলে আসছে, এটাও মনে রাখা সহজ। 7 শিডিউলে যা যা রয়েছে সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসছে, দুটোই পাস করতে হবে। রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন পার্লামেন্ট, পার্লামেন্টে কতজন স্টেট থেকে কতজন রিপ্রেজেন্ট করবেন সেই বিষয়টা, তো এটাও মনে রাখা সম্ভব। পাওয়ার অফ পার্লামেন্ট টু amend the constitution and its procedure, very very important. আর্টিকেল 368, আর্টিকেল 368 এর পুরো বিষয়টাই এর মধ্যে চলে আসছে। অর্থাৎ এই আর্টিকেল 368 সম্পর্কে যদি কিছু চেঞ্জ করতে হয়, যদি কিছু পরিবর্তন করতে হয়, যদি কিছু অ্যামেন্ড করতে হয়, তাহলে সেটা স্পেশাল মেজরিটি লাগবে এবং রাজ্যগুলোরও অর্ধেকেরও বেশি রাজ্যের সেখানে সম্মতি লাগবে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনটা কোন এরিয়াতে পড়ছে এবং অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কিভাবে কি হয়, এখানে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে হয়। তো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায়টা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।